হ্যালো, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল ইজি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আজকে ক্লাসে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। 2025 সালে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের আজ আমরা বাংলা পাঠ্য বইয়ের আমাটির ভেপু এই গল্পটি পড়ব, বাংলা সাহিত্য অংশের। তো এই গল্পটা মূলত আমাদের একটা ভাই আর বোনের সম্পর্ক নিয়ে কথা বলা হয়েছে। এখানে 3টে বা 4টে চরিত্র নিয়ে কথা বলা হয়েছে। এক হচ্ছে এখানে যে মূল চরিত্র বা এখানে যাকে কেন্দ্র করে গল্পটা লেখা হয়েছে তার নাম হচ্ছে দুর্গা এবং তার ভাইয়ের নাম হচ্ছে অপু, তার মায়ের নাম হচ্ছে সর্বজয়া এবং তার বাবার নাম হচ্ছে হরিহর। তো এই যে 4জন ব্যক্তিকে নিয়ে মূল গল্পটা লেখা হয়েছে। এই গল্পটা পড়ার মাধ্যমে আমরা জানতে পারবো ভাই বোনের যে অটুট মধুর সম্পর্ক, বাবা মায়ের সাথে পারিবারিক যে সম্পর্কের বন্ধন, এবং এখানে অনেক ধরনের কথাবার্তা নিয়ে আমাদের এই গল্পটা রচিত হয়েছে। আমাদের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা আমাটির ভেপু গল্পটি সম্পূর্ণ আমরা পড়ে বোঝার চেষ্টা করব এবং এখান থেকে কোন জায়গা থেকে খুব বেশি প্রশ্ন করা হয় এবং কিভাবে পড়লে আমাদের প্রশ্নগুলো খুব ইজিলি আমরা অ্যান্সার করতে পারবো, সব কিছু নিয়েই থাকছে আজকের ভিডিও। অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। তোমাদের প্রথমে একটা গল্প পড়তে হলে 3টা স্টেপ ফলো করতে হয়। প্রথম সেটা হচ্ছে আগে লেখকের নাম, কোন লেখক লিখেছে এটা দেখতে হবে এবং লেখকের যে লেখক পরিস্থিতি থাকে সেইটা অবশ্যই পড়তে হবে, কারণ এখান থেকে খুব বেশি প্রশ্ন করা হয় 2টা টপিকের উপর। এক হচ্ছে লেখকের জন্মসাল মৃত্যুসালের উপরে, আর একটা হচ্ছে লেখকের লেখা উপন্যাস বা প্রবন্ধ যেগুলোর নাম দেওয়া থাকবে সেইগুলা। তো এখান থেকে তোমরা অবশ্যই এই প্রশ্নগুলো খুব বেশি মনোযোগ সহকারে একটু পড়ে নিও, কারণ এই প্রশ্নগুলো খুব বেশি করা হয়ে থাকে। তো এইগুলো তোমরা একটু নিজ দায়িত্বে পড়ে নিও। এবার চলো আমরা সরাসরি মূল পর্বে ফিরে যাই। সকালবেলা 8টা কি 9টা, হরিহরের পুত্র আপন মনে রোয়াকে বসিয়া খেলা করিতেছে। তাহার একটা ছোট টিনের বাক্স আছে, সেটার ডালা ভাঙা। বাক্সের সমুদায় সম্পত্তি সে উপর করিয়া মেঝেতে ঢালিয়াছে। একটা রং ওঠা কাঠের ঘোড়া, 4 পয়সা দামের একটা টোল খাওয়ার টিনের ভেপু বাসি, গোটা কত করি। আচ্ছা, এই এতটুকু পড়লাম, এটা থেকে আমরা কি বুঝতে পারলাম বলো? সকালবেলা, সকালের সেই সকাল বলতে কয়টা বোঝায়? 5টা থেকে বা 6টা থেকে, সকাল 6টা থেকে 11টা বা 12টা, সকাল 11টা পর্যন্ত কিন্তু সকালের টাইম বলে ধরা হয়। তো সকাল, বিকাল, দুপুর, রাত সবগুলোরই একটা নির্দিষ্ট টাইম আছে। তো সকালবেলা হলো এই যে সময়টার কথা বলছে, সেই সময়টা হচ্ছে 8টা কি 9টা। তখন আনুমানিক 8টা কি 9টা বাজে। হরিহর অর্থাৎ দুর্গার বাবার নাম হচ্ছে হরিহর। তো হরিহরের পুত্র আপন মনে মানে একদম আনমনাভাবে, সাধারণত তোমরা যারা বাসায় থাকো বা বাসার ছোট ভাই বোনেরা আছে তাদের দিকে খেয়াল করলে বুঝতে পারবা, তারা আস্তে আস্তে একটু আনমনাভাবে, মনে হবে বেখেয়ালি, কোন দিকে তাকিয়ে আছে বা কোন দিকে উদাস মনে আছে, তারা নিজের আপন মনে খেলা খেলতে থাকে। তো এখানে এই হরিহরের পুত্র সে একটা টিনের বাক্স নিয়ে খেলা খেলছিল। সেই টিনের বাক্সটার আবার ডালাটাও ছিল না, ডালাটা ভাঙা ছিল। আর তার যে সমুদায় সম্পত্তি বলতে কি বোঝানো হয়েছে? মনে করো একটা বাবার কাছে সম্পত্তি বলতে কি বোঝায়? তার জমি, তারপরে তার টাকা পয়সা, ধন দৌলত, এগুলোই তো তার সম্পত্তি। একটা মায়ের কাছে সম্পত্তি বলতে কি বোঝায়? একটা মায়ের সম্পত্তি হচ্ছে তার সন্তান, তার স্বামী, তার মায়ের যে সংসার, এগুলোই তার কাছে সম্পদ। একটা সন্তানের কাছে কি সম্পদ? তার পিতামাতা বেঁচে আছে, এটাই তার জীবনের সবথেকে বড় সম্পদ। আর এই যে বাচ্চাদের কাছে সম্পদটা কি? বাচ্চাদের কাছে এই যে তার খেলার জন্য যে ছোটোখাটো খেলনা গাড়িগুলো কিনে দেওয়া হয়, তারপরে তার যে খাবারগুলো কিনে দেওয়া হয়, বিভিন্ন জায়গায় যে ভেপু গাড়ি, তারপরে ট্রাক, আবার আমাদের যে পিস্তল বা রিভলভার, এইগুলো যে কিনে দেওয়া হয়, এইগুলোই তাদের কাছে সম্পত্তি সমরূপ।
স্বরূপ। তো এখানে এটা আর কি বোঝানো হয়েছে। তো তার এই বাক্সের ভিতরে কি কি ছিল এটা অবশ্যই মনে রাখবে। তার বাক্সের ভিতরে ছিল রং ওঠা কাঠের ঘোড়া, হ্যাঁ, রং ওঠা কাঠের ঘোড়া, 4 পয়সা দামের একটা টোলখা টিনের ভেপু বাঁশি এবং গোটা কত কড়ি। আচ্ছা, কড়িটা কি তোমরা চেনো? কড়ি হচ্ছে টাকার মতো একটা দেখতে হচ্ছে সাদা কালারের। যাদের সমুদ্র অঞ্চলে একবারও হলেও গিয়েছো তারা কিন্তু কড়িটা চেনার কথা। তো এবার দেখো, এগুলি সে মায়ের অজ্ঞাতসারে লক্ষ্মী পূজার করির ঝুপড়ি হইতে খুলিয়া লইয়াছিল ও পাশে কেউ টের পায় এই ভয়ে সর্বদা লুকাইয়া রাখে। একটা 2 পয়সা দামের পিস্তল, কতকগুলো শুকনো নাটা ফল দেখতে ভালো বলিয়া তাহার দিদি কোথা হইতে অনেকগুলি কুড়াইয়া আনিয়াছিল। কিছু তাহাকে দিয়াছে, কিছু নিজের পুতুলের বাক্সে রাখিয়া দিয়াছে। আচ্ছা, এই যে গল্পটা আমরা পড়ছি, এই গল্পটা কিন্তু কিছুটা সাধু ভাষার প্রভাব আছে। যেমন আমরা ধরো বলি কি রেখে দিয়েছি, বা এই ওইটা ওখানে রেখে দে। এখানে দেখো রাখিয়া দিয়েছে, খাইয়া গিয়াছে, আনিয়া দিয়াছিল, এই যে ছিল, মানে এই ভাষাগুলো কি অবশ্যই কিন্তু সাধু ভাষা। তোমাদের কিন্তু প্রশ্ন হতে পারে যে আমাটির ভেপু গল্পটা কোন কথায় লেখা, চলিত ভাষা না সাধু ভাষা? অবশ্যই কিন্তু এখান থেকে তোমাদের অ্যান্সার করতে হবে। তো এই যে লক্ষ্মীর পূজা বলতে কি বোঝো দেখো, এখানে যারা হিন্দু বা সনাতন ধর্মাবলম্বী আছো তারা অনেক সহজেই বুঝতে পেরেছো, কিন্তু যারা অন্যান্য ধর্মের আছো তাদের জন্য একটু বলি। আমাদের যে হিন্দু সম্প্রদায় বলতে একটা জাতি আছে, তো তাদের একটা অনুষ্ঠান পূজার নাম হচ্ছে, যেমন দুর্গা পূজা, কালী পূজা, ঠিক এমনই একটা পূজা হচ্ছে লক্ষ্মী পূজা, যা দুর্গা পূজার ঠিক 5 দিন পরে অনুষ্ঠিত হয়। তো এই লক্ষ্মী পূজায় অনেক কিছু কড়ি, টাকা পয়সা, ধান এইগুলো নিয়ে পূজা করা হয়। কারণ ওই ধর্ম মতে হচ্ছে ধন সম্পদের দেবী বা ভাত কাপড়ের দেবী লক্ষ্মীকে মানা হয়। তো লক্ষ্মীর আসন থেকে বা লক্ষ্মীর ওই যে পূজার আসন থেকে তার মায়ের অজ্ঞাতসারে, মানে কি মায়ের চুরি করে, মা যাতে টের না পায়, মা যাতে বুঝতে না পারে, সে এই জিনিসগুলো নিয়ে লুকায়ে রেখেছিল খেলা খেলার উদ্দেশ্যে। তারপরে দেখো এই যে এখানে দিয়েছে যে খান কত খাপড়ার কুশি, গঙ্গা যমুনা খেলতেই এই খাপড়াগুলির লক্ষ্য অব্যর্থ বলিয়া বিশ্বাস হওয়ায় সে এগুলি সযত্নে বাক্সে রাখিয়া দিয়াছে। এগুলি তাহার মহামূল্যবান সম্পত্তি। এতগুলি জিনিসের মধ্যে সবে সে টিনের বাক্সটা কয়েকবার বাজাইয়া তাহার সেটি সম্বন্ধে বিগত কৌতূহল হইয়া তাহাকে এক পাশে রাখিয়া দিয়েছে। কাঠের ঘোড়া নাড়াচাড়া করা হইয়া গিয়াছে, সেটিও এক পাশে পিজারো পোলের আসামির ন্যায় পড়িয়া আছে। বর্তমানে সেই গঙ্গা যমুনা খেলিবার খাপড়াগুলিকে হাতে লইয়া মনে মনে দাওয়ার ওপর গঙ্গা যমুনার উপর আঁকা কল্পনা করিয়া চোখ বুঝিয়া খাপড়া কুচিয়ে ছুঁড়িয়া দেখিতেছে তার তাক ঠিক হইতেছে কিনা। আচ্ছা, এখন দেখো এই যে খাপড়া বা কুচি যেটা বলছে, খাপড়ার কুচি, এটা আশা করি অনেকে বুঝতে পারছো, আবার অনেকেই আছে যারা টাউন অঞ্চলে থাকো বা শহরে আসো তারা হয়তো বুঝতে পারছো না। তো এই যে মাটির কলস আছে, মাটির হাঁড়ি আছে, এইগুলো ওই যে মৃৎশিল্প যেগুলো আর কি। তো মাটির এই হাঁড়ি পাতিল এইগুলো যখন পড়ে যে ভেঙে যায়, ভেঙে গেলে যেমন কাঁচের গ্লাস ভেঙে গেলে কাঁচের টুকরা হয়, ঠিক মাটির কোনো আসবাবপত্র ভেঙে গেলে মাটিরও ছোট ছোট টুকরা হয়, সেগুলোকে খাপড়ার কুচি বলা হয়। তো এইগুলো নিয়ে আমাদের গ্রাম অঞ্চলে কিন্তু বিভিন্ন রকমের খেলা অনুষ্ঠিত হয়, যেমন কিতকিত খেলা বা গঙ্গা যমুনার খেলা, বিভিন্ন ধরনের খেলা হয়। তো এই খেলাগুলোর নামে আর কি এখানে বলা হয়েছে। এমন সময়ে তাহার দিদি দুর্গা উঠানের কাঁঠালতলা হইতে ডাকিল, অপু ও অপু। আচ্ছা দেখো, আস্তে আস্তে কিন্তু আমরা মূল চরিত্রের ভিতরে ঢুকে যাচ্ছে। আমাদের যে কেন্দ্রীয় চরিত্র সেটা হচ্ছে অপু, আর না সরি, এখানে কেন্দ্রীয় চরিত্র বলতে বোঝানো হয়েছে দিদি দুর্গাকে, আর দিদি দুর্গা ডাকছিল তার ভাই, ছোট ভাই অপুকে। অপু ও অপু কোথা থেকে ডাকছিল? কাঁঠালতলা হতে। এইটা অবশ্যই মনে রাখবে, কারণ এই প্রশ্নটা খুব বেশি আসে যে দুর্গা অপুকে কোথা থেকে ডাকছিল।
কাঁঠালতলা, জামতলা, আমতলা নাকি বাড়ি উঠান থেকে। তো এখানে তোমরা অবশ্যই কাঁঠালতলায় দেখবা। সে এতক্ষণ বাড়ি ছিল না, কোথা হইতে এইমাত্র আসিল, তাহার স্বর একটু সতর্কতা মিশ্রিত। মানুষের গলার আওয়াজ পাইয়া অপু কলের পুতুলের মতো লক্ষ্মীর চুপড়ির কড়িগুলি তাড়াতাড়ি লুকাইয়া ফেলিল। পরে বলিল, কী রে দিদি? তো এখানে যেটা হয়েছে, বাচ্চারা যদি কারোর থেকে কোনো কিছু লুকায়ে নিয়ে কোনো কিছু তার কাছে রেখে দেয়, তো সব সময় ভয় পায় যে আমার এর কাছ থেকে লুকায়ে এই জিনিসটা নিয়ে এসেছি, যদি টের পেয়ে যে আমাকে হয়তো মারবে বা বকবে বা কোনো কিছু হবে। তো সেই ভয়ের কারণে কিন্তু ও ভেবেছে হয়তো ওর মা ডাকছে বা কেউ দেখে ফেললে ওই যে ও লক্ষ্মীর পূজার আসন থেকে যেগুলো চুরি করে নিয়েছে, যে কড়িগুলো, ওইগুলো যদি ও ধরা পড়ে যায় তাহলে ওকে মার খেতে হবে। তো এই কারণে মানুষের কথা শুনেই সে খুবই ভয় পেয়ে গিয়েছে এবং সেগুলো সে লুকায়ে ফেলেছে। পরে সে বলল, দিদি, ওখানে কি দিদি আসো? তো এভাবে তো দুর্গা হাত নাড়িয়া ডাকিল, আয় এদিকে আয়। মানে কি, আমরা যখন একটা ভয় পেয়ে থাকি তখন ইশারায় কেমন করি, এই এদিকে আয়, এদিকে আয়, এরম করে ডাকি না? তো সেই এবার দুর্গার বয়স 10-11 বছর। তাহলে দুর্গার বয়স কত বছর ছিল? দুর্গার বয়স কিন্তু 10-11 বছর। দুর্গা দেখতে কেমন ছিল? গরম পাতলা পাতলা রং, অপুর মতো অতটা ফর্সা নয়। তাহলে কি বোঝা গেল? অপু দেখতে অনেক ফর্সা ছিল, কিন্তু এখানে দুর্গার গায়ের রং অতটা ফর্সা ছিল না। হাতে কাছের চুড়ি, পরনে ময়লা কাপড়, মাথার রুক্ষ চুল বাতাসে উড়িতেছে, মুখের গড়ন মন্দ নয়, অপুর মতো চোখগুলি বেশ ডাগর ডাগর। অপু রোয়াক হইতে নামিয়া গেলে বলিল, কে রে? তো এই যে এখান থেকে একটা প্রশ্ন খুব বেশি করা হয়, সেটা হচ্ছে অপু দেখতে কেমন ছিল বা অপুর শারীরিক গঠন কেমন ছিল বর্ণনা করো বা ব্যাখ্যা করো। এই প্রশ্নটা খুব করা হয় খ নম্বরে, তাই তোমরা অবশ্যই এইটুকু মুখস্থ রাখবে। দুর্গার হাতে একটা নারিকেলের মালা, সেটা সে নিচু করিয়া দেখাইল। কতকগুলি কচি আম কাটা। তাহলে কি ছিল? কচি আম কাটা। সরু নিচু করিয়া বলিল, মা ঘাট থেকে আসেনি তো? মানে অপু কিন্তু ভয়ে আছে যে মা কি ঘাট থেকে চলে এসেছে, তার মা আবার ঘাটে গিয়েছে, বাসায় নেই। তো অপু ঘাড় নাড়িয়া বলিল, উফ। দুর্গা চুপি চুপি বলিল, একটু তেল আর একটু নুন নিয়ে আসতে পারিস? আমের কুচি জড়াবো। আচ্ছা, জড়াবো মানে কি তোমরা কি জানো? জড়াবো শব্দের অর্থ হচ্ছে মাখাবো। অনেক অঞ্চলে জড়াবো বলে, অনেক অঞ্চলে মাখানো বলে। আচ্ছা, তোমাদের অঞ্চলে কি বলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ওই যে লবণ, তেল, আম একসাথে দিয়ে যে চামচ দিয়ে বলো বা হাত দিয়ে বলো মাখিয়ে খাওয়ার একটা স্বাদই অন্যরকম। কে কে খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমি কিন্তু অনেকবার খেয়েছি, আসলে অনেক মজা লাগে খেতে। অপু আহ্লাদের সহিত বলিয়া উঠিল, কোথায় পেলি রে দিদি? দুর্গা, আসলে একটা বিষয় খেয়াল করো, আমাদের ভাই বোনেরা যখন দেখে তাদের বড় ভাই বা বড় আপা বা বড় ভাইয়া কোনো খাবার এনেছে তাদের জন্য বা তার খেলার জন্য কোনো খেলনা এনেছে, ছোটরা কি আহ্লাদে গদগদ হয়ে যায় না? বিষয়টা কিন্তু যতই সামান্য হোক তারা কিন্তু অনেক বেশি এনজয় করে। তো এখানে অপুর এই সামান্য কিছু আমের টুকরা আনা দেখে কিন্তু দুর্গা আনা দেখে অপু অনেক বেশি আনন্দিত হয়ে গিয়েছে। তো আহ্লাদের সহিত সে বলে উঠল, কোথায় পেলি রে দিদি? দুর্গা বলিল, পটলিদের বাগানে সিন্দুর কৌটার তলায় পড়েছিল। তাহলে দুর্গা যে আমগুলো এনেছিল সেগুলো কোথায় ছিল? পটলিদের বাগানে সিন্দুর কৌটার নিচেই পড়েছিল। এগুলোও কিন্তু খুব দরকারি একটা প্রশ্ন। আন দিকে একটু নুন আর তেল। অপু দিদির দিকে চাইয়া বলিল, তেলের ভার ছুলে মা মারবে যে, আমার কাপড় যে বাসি। আচ্ছা, এটা কেন বলা হয়েছে? আমাদের হিন্দু সমাজের একটা রীতি বা রিচুয়াল আছে, সেটা হচ্ছে স্নান করে বা গোসল করে তারপরে রান্নাঘরের জিনিসে হাত দেওয়া যাবে, কিন্তু কখনোই স্নান বাদে বা কাপড় চোপড় চেঞ্জ না করে কখনোই কিন্তু রান্নাঘরের কোনো জিনিসে হাত দেওয়া যাবে না, সেটাকে বাসি
বাসি কাপড়ে ছোঁয়া নিষেধ বলে জানা যায়। তো এখানে আর কি সেটাই বলা হয়েছে। তারপরে দেখো এখানে যেটা বলা হয়েছে, তুই যা না শিগগির করে, মা আসতে এখন ঢের দেরি, খাড় কাচতে গিয়েছে, শিগগিরে যা। খাড় কাচতে যাওয়া মানে কি বুঝতে পেরেছো? আমরা যে কাপড় চোপড় বা আমাদের যে পরিধানের যে পোশাক, এটা তো আমরা ওয়াশ করি। অনেকে এখন আধুনিকতার ছোঁয়ায় হয়তো ওয়াশিং মেশিনের মাধ্যমে 2-5 মিনিটে সব কিছু ওয়াশ করে ফেলছো। আবার অনেকে আছো তাদের মা বাবারা এগুলো ওয়াশ করে দেয়, তোমরা কেউ বুঝতেই পারো না কিভাবে কি করে। আসলে আগে যখন আমাদের গ্রাম অঞ্চলে অনেক পুকুর ছিল, নালা ছিল বা খাল বিল ছিল, তারা কি করতো, এই কাপড় চোপড়গুলো সব ওই যে হুইল পাউডার বা সোডা এগুলো মাখায় নিয়ে ওই পুকুর পাড়ে যেত কাচতে। তো সেইগুলোই আর কি বলা হয়েছে যে মা খাড় কাচতে গিয়েছে, শিগগিরে যা, মা আসতে এখনও অনেক দেরি আছে, তুই যে নিয়ে আয়, মা বুঝতে পারবে না। অপু বলল, নারিকেলের মালাটা আমায় দে, ওতে ঢেলে নিয়ে আসবো, তুই খিড়কির ধরে গিয়ে দেখ মা আসছে কিনা। মানে এইগুলো দেখো, আমরা এই গল্পটা পড়লে কিন্তু আসলে আমাদের ছোটোবেলার কাহিনী মনে পড়ে যায়। ঠিক ছোটোবেলায় যেমন ভাই বোন মিলে কোনো কিছু নিয়ে আসলে কত একটা মজা ছিল, তাই না? কিন্তু এখন দেখো 5 কেজি 10 কেজি করে আম কিনে নিয়ে আসছে বাবা বাজার থেকে, কিন্তু এই আনন্দগুলো কিন্তু এর মাঝে কোনো সময়ই আমরা পাই নাই, তাই না? ছোটোবেলায় ভাই বোনের সাথে মারামারি করা, খুনসুটি করা, একসাথে ভাগাভাগি করে খাওয়া, এর মাঝেও অনেক আনন্দ পাওয়া যায়। তো শৈশবের স্মৃতি আর কি মনে পড়ে যায় এই গল্পটা পড়তে গেলে। তুই যা না শিগগিরি। এবার দেখো, দুর্গা নিম্নস্বরে বলিল, তেল ঠেল যেন মেঝেতে ঢালিস নে, সাবধানে নিবি, নইলে মা টের পাবে, তুই তো একটা হাবা ছেলে। দেখেছো, সে কিন্তু ভাইকে খুব আদর করছে, ভাইয়ের জন্য খাবারগুলো এনেছে, কিন্তু ভাইকে সে আবার একটু গুতা মারছে বা একটু টিটকিরি মারছে, যেটা হচ্ছে বলছে যে তুই কিন্তু তেল ঠেল মানে কি, কথার একটা ভাব। আমরা বলি না টাকা মাকা দিস না যেখানে সেখানে, মানে কি টাকা শব্দটার অর্থ আমরা জানি, কিন্তু মাকা কিন্তু কোনো অর্থ প্রকাশ করে না, কিন্তু টাকার বহিঃপ্রকাশ হচ্ছে মাকা। তো এটা একটা কথার ভাঁজ। তো এখানে এইভাবে বলা হয়েছে যে না, তেল ঠেল যেন মেঝেতে ঢালিস না, সাবধানে নিবি, নইলে মা আবার টের পেয়ে যাবে, তুই তো একটা বোকা ছেলে বা হাবা ছেলে। তো মা টের পেয়ে গেলে তো তখন আবার অপুকেও মারবে, আবার দুর্গাকেও বকাঝকা করবে, এটাই আর কি। অপু বাড়ির মধ্যে হইতে বাহির হইয়া আসিলে দুর্গা তাহার হাত হইতে মালা লইয়া আমগুলির বেশ করিয়া মাখিল, বলিল, নে হাত পাত, তুই অতগুলো খাবি দিদি। এটা হচ্ছে অপু ওর দিদিকে বলছে, এই দিদি তুই আমাকে এতটুকু দিলি আর তুই এতগুলো খাবি, অতগুলি বুঝি হলো, এ তো ভারী বেশি, যা, আচ্ছা নে আর দুখানা, বাহ দেখতে বেশ হয়েছে রে, একটা লঙ্কা আনতে পারিস আর একখানা দেবো তাহলে। আমরা দেখবা যারা বড় আছে তারা কিন্তু সহজে ছোটদেরকে অনেক জায়গায় আওড়ায়, মানে অনেক কাজের হুকুম করে, এই যা না দোকান থেকে একটা কলম কিনে নিয়ে আয়, তোকে একটা চকলেট খেতে দেবো, এই যা না বোন আমার একটা খাতা এনে দে, আমি তোকে 5 টাকা এমনি খেতে দেবো। তো এই ছোটরা কি করে, ছোটোখাটো জিনিসের লোভের বশবর্তী হয়ে বা আনন্দ পেয়ে তারা কিন্তু বড়দের এই কাজগুলো করে দেয়। তো অপুকেও ঠিক এভাবেই তার দিদি লোভ দেখাচ্ছিল যে তুই তো বলছিস খেতে অনেক বেশ হয়েছে, তাহলে তোকে আর 2-1টা আম দেবো, তুই যদি একটা লঙ্কা এনে দিতে পারিস। এবার ও বলছে, অপু, লঙ্কা কি করে পারবো দিদি, মা যে তক্তার উপর রেখে দেয়, আমি যে নাগাল পাই না, তবে থাকবে যাক, আবার ওবেলা আনবো। এখন পটলিদের ডোবার ধারের আম গাছটাই গুটি যা ধরেছে, দুপুরের রোদে তলায় ঝরে পড়ে। দুর্গাদের বাড়ির চারিদিকেই জঙ্গল, তাহলে দুর্গাদের বাড়ির চারিদিকে কী ছিল, জঙ্গল ছিল। হরিহর রায়ের জ্ঞাতি ভাতা নীলমণি রায় সম্প্রতি গত বৎসর মারা গিয়েছেন, তাহার স্ত্রী পুত্রকন্যা লইয়া নিজ পিত্রালয়ে বাস করিতেছেন, কাজেই পাশের এ ভিটাও জঙ্গলাবৃত হইয়া পড়িয়া আছে, নিকটে আর কোনো লোকের বাড়ি নাই, 5 মিনিটের পথ গেলে তবে ভুবন মুখুজ্জের বাড়ি। হরিহরের বাড়িটাও অনেক দিন হইয়া গেল মেরামত হয় নাই, সামনের দিকে রোয়াক ভাঙা, ফাটলে বন, বিছুটির ও কালমেঘ গাছের বন গজাইছে। আচ্ছা, এখন যদি তোমাকে বলা হয় যে আমাটির ভেপু গল্পে কোন কোন উদ্ভিদের নাম ছিল উল্লেখ করো, তুমি কি বলতে পারবা? এই যে ছিল বিছুটি ও কালমেঘা গাছের বাগান বা ঝাড়,
দোর জানালার কপাট সব ভাঙা, নারিকেলের দড়ি দিয়া গড়াদের সঙ্গে বাঁধা আছে। খিড়কি দৌড় ঝনাত করিয়া খুলিবার শব্দ হইল এবং একটু পরেই সর্বজোয়ার গলা শোনা গেল, দুর্গা ও দুর্গা। দেখো, দুর্গার মায়ের নাম হচ্ছে সর্বজোয়া। এখন আমাদের গ্রাম অঞ্চলে যেটা প্রচলিত আছে সেটা হচ্ছে মানুষ চলিত ভাষায় বেশি কথা বলে। ওরা কিন্তু অতটা সাধু ভাষা বা ভাষার অত মাধুর্য করে ওরা ব্যবহার করে না। যেমন ধরো, কোনো ব্যক্তির নাম যদি থাকে নারায়ণ, তাকে সংক্ষেপে বলে নারায়ণ। কোনো ব্যক্তির নাম যদি থাকে স্মৃতি, স্মৃতি তাকে বলা হয় স্মৃতি। এই স্মৃতি এখানে আয়, তার মানে কি অনেক সংক্ষেপে, হ্যাঁ, অনেক সংক্ষেপে তাকে নাম ধরে ডাকা হয়। তো এখানে দুর্গা না বলে দুর্গা বলা হচ্ছে চলিত ভাষায়। ও দুর্গা, দুর্গা। তো দুর্গা বলিল, মা ডাকছে, যা দেখে আয়, এখনও খেয়ে যা, ওখানে খেয়ে যা, মুখে যে নুনের গুঁড়ো লেগে আছে মুছে ফেল। তো এটা বলা হচ্ছে যে যেহেতু ওরা মাকে না জানিয়ে খেয়েছে, আর মা যদি জানতে পারে এই দুপুরের রোদে ওরা বেরিয়েছিল আম আনতে বা আম কুড়াতে, তাহলে মা অনেক রাগ করবে, বকাঝকা করবে। এই জন্য আর কি মায়ের সামনে যাওয়ার আগে এগুলো সব মুছে যাওয়ার কথা বলছে। মায়ের ডাক আর একবার কানে গেলেও দুর্গার এখন উত্তর দেবার সুযোগ নাই, মুখ ভর্তি। সে তাড়াতাড়ি জড়ানো আমের টাকলাগুলো খাইতে লাগিল। পরে এখনও অনেক অবশিষ্ট আছে দেখিয়া কাঁঠাল গাছটার কাছে সরিয়া গিয়া গুড়ির আড়ালে দাঁড়ায় সেগুলি গোগ্রাসে গিলতে লাগিল। অপু তাহার পাশে দাঁড়ায় নিজের অংশ প্রাণপণে গিলিতেছিল, কারণ চিবাইয়া খাওয়ার আর সময় নাই। খাইতে খাইতে দিদির দিকে চাইয়া সে সম্বন্ধে সচেতন সূচক হাসি হাসিল। দুর্গা খালি মালাটা এক টান মারিয়া ভেরেংচাড়ার বেড়া পার করিয়া নীলমণি রায়ের ভিটার দিকে জঙ্গলের মধ্যে ছুড়িয়া দিল। ভাইয়ের দিকে চাইয়া বলিল, মুখটা মুছে ফেল না বাদুর, নুন লেগে রয়েছে যে। মানে মা তো যখন ডাকে, দেখবা আমরা যখন সকালবেলা ঘুম থেকে একটু দেরিতে উঠি তখন ডেকেই যাই, একবার ডাক ধরলে ডেকেই যাই। মানে এক কথায় কি বিনা ঘড়ির অ্যালার্ম। তো মারা ঠিক এমনই হয়। প্রত্যেকটা মাই অনেক সুন্দর, অনেক ভালো স্বভাবের হয়, কিন্তু মারা এই যে ডাকছে, এখন ডাকটা কানে গেলেও অপুর বা দুর্গার উত্তর দেবার মতো কোনো উপায় নেই, কারণ তাদের মুখে আমের ওই টুকরোগুলো ভরা ছিল। তো উত্তর নিতে গেলেই তো খাবার যখন মুখে নিয়ে কারোর সাথে কথা বলা হয়, সে কিন্তু অনায়াসে বুঝতে পারে যে ওরা কিছু একটা খাচ্ছে, খেতে খেতে আমার সাথে কথা বলছে। তো তখন তো ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এই কারণে আর কি ওরা উত্তর দিতে পারছে না। তো অপু তখন যাওয়ার চেষ্টা করলো, দুর্গা তখন কি করলো, গোগ্রাসে গিলতে থাকলো। গোগ্রাসে মানে কি, অত দেখা দেখি নেই, চিবানো নেই, বা সে খাবারগুলো কাটাকাটি কোনো ঝামেলা নেই, খালি গিলছে। এক কথায় মনে হচ্ছে ওকে কেউ বাদরের মতো তাবড়াচ্ছে, ও খালি গিলছে ভয়ে। তো তখন ওই যে অপু যখন গেল তখন না পেরে দুর্গা ভয়ে, মায়ের ভয়ে কিন্তু ওই হাতে যে মালাটা ছিল সেটা অনেক টান মেরে ফেলেছিল, যা ফলে অনেক দূরে গিয়েছিল। কোনো কিছু টান মেরে ফেলে অনেক দূরে যায় স্বাভাবিকভাবেই, সেটা আর কি এখানে বলা হয়েছে। আর যখন অপু যাচ্ছিল তখন দুর্গা বলছিল, এই বাদর, তোর মুখে তো নুন লেগে রয়েছে, এগুলো একটু মুছে জানা। তো পরে দুর্গা নিরীহ মুখে বাড়ির মধ্যে ঢুকিয়া বলিল, কি মা, কোথায় বেরোনো হয়েছিল শুনি? একলা নিজে কত দিকে যাব? সকাল থেকে খাড়কেছে গা গতর ব্যথা হয়ে গেল, একটুখানি কুটো গাছটা ভেঙে দুখানা করার নেই, কেবল পাড়ায় পাড়ায় টোটো টাকলা সেদে বেড়াচ্ছে, সে বাদর কোথায়? মানে এটা হচ্ছে সর্বজোয়া অর্থাৎ দুর্গার মায়ের উক্তি। দুর্গার মা যখন দেখলো দুর্গা আস্তে আস্তে করে বাসার ভিতর ঢুকে ওর মাকে বলছে, কি মা? তো তার মা তাকে রেগে সেগে বলছে যে কোথায় যাওয়া হয়েছে। আমাদের দেখবা, আমাদের মারাও আছে, থেকে থেকে যখন সংসারে কাজ অনেক করার পরে অতিষ্ঠ হয়ে যায় তখন বলে, এই যে এত বড় একটা ধাড়ি মেয়ে হয়েছিস, এত বড় একটা মেয়ে হয়েছিস, একটা ছেলে হয়েছিস, কই মায়ের কাজে সাহায্য করা যায় না? আমি একা আর কত দিক সামলাবো? তো এইভাবে আর কি সর্বজয়া তার মেয়েকে বলছিল। তারপরে বলার পরে বলছে যে আমি তো কাপড় চোপড় কেসে আমার গা হাত পা ব্যথা হয়ে গিয়েছে, আর
এই সংসারে সব কাজ আমাকেই একা করতে হয়, কেন তোমরাও তো একটু করতে পারো। তো তোমার ভাই কোথায় গিয়েছে, মানে ভাইটাকে বা তার ছেলেটাকে আদরসূচক উক্তিতে বাদর বলা হয়েছে। অপুকে এখানে বাদর বলা হয়েছে কারণ আমরা যখন কোনো দুষ্টুমি করি বা বাসায় কোনো কিছু ভেঙে ফেলি, তখন আমাদের মারা বা বাবারা কিন্তু রাগ করে আমাদেরকে অনেক কিছু বলে, তাই না? তো সেগুলোই আর কি এখানে বলা হয়েছে। অপু আসিয়া বলিল, মা খিদে পেয়েছে। রসো রসো, একটুখানি দাঁড়াও বাপু, একটুখানি হাত জিরাতে দাও। তোমাদের রাত দিন খিদে আর রাত দিন ফাই ফরমাস। ও দুর্গা, দেখ তো বাছরটা হাঁক পারছে কেন। তো অপু আবার তখন আস্তে আস্তে আসলো, আসার পরে সে নাটক করছে, মানে তার মাকে যাতে বুঝতে না পারে এই ভান ধরে মাকে বলছে, মা আমার না খিদে পেয়েছে। তো রসো রসো শব্দের অর্থ কি, বসো বসো বা একটু থামো থামো। মানে আমাদের মারা যখন বলে, তখন কি আমরা যখন অনেক কাজের কথা একসাথে বলি, তখন বলে না, এই থাম তো থাম, আমি একা আর কত দিকে যাব, আমি কোন কাজটা থেকে কোন কাজটা করব। ঠিক এখানেও সর্বজয় সেটাই বলছে যে থামো থামো, আমাকে একটু দাঁড়াতে দাও দিন বাপু, আমার একটু হাফ জিরাতে দাও। তোমাদের রাত দিন খালি খিদে আর খিদে, রাত দিন তোমাদের সব কাজ আমি করব, আমার আর ভালো লাগছে না। যা তো দুর্গা, বাছুরটা হাঁক পারছে কেন দেখে আইতো। খানিকটা পরে সর্বজয়া রান্নাঘরের দাওয়ায় বটি পাতিয়া শশা কাটিতে বসিল। অপু কাছে বসিয়া পড়িয়া বলিল, আর একটু আটা বের করো না মা, মুখে বড্ড লাগে। মানে সন্তান যতগুলোই হোক না কেন, দেখবা বাসার ভিতরে সব থেকে ছোট যে সন্তান সেটা সবার কাছে আদরে থাকে। তো সর্বজয়া যখন রান্নাঘরের বটি দিয়ে, অর্থাৎ কাইসি বা ছুরি, যেটা আমরা টাউন অঞ্চলের মানুষজন ব্যবহার করি, কিন্তু গ্রাম অঞ্চলের মানুষ কাইসি বা কাঁচু বা ছুরি দিয়ে তো কাটাকাটি করে না, ওরা সরাসরি বটি দিয়ে তরকারি কাটাকাটি করে। তো ওই বটি দিয়ে শশা, অর্থাৎ ক্ষীরা বা শশা, এটা তো সবাই চেনো, ওটা যখন কাটছে তখন ওপর মায়ের গা ঘেঁষে যে বসে আবার এই কথাগুলো বলছে। তো দুর্গা নিজের ভাগ হাত পাতে লইয়া সংকুচিত সুরে বলিল, চাল ভাজা আর নেই মা। অপু খাইতে খাইতে বলল, উফ, চিবানো যায় না, আম খেয়ে দাঁত টোকে, এতটুকু বলে থেমে গেল। মানে দেখবা আমরা যখন চুরি করে কোনো কাজ করি, মানে মুখ ফসকে কিন্তু সেই কথাটাই আগে বের হয়ে যায়, বা কাউকে যদি বলে যে এই কথাটা না কাউকে বলবি না, কথায় কথায় দেখবা সেই কথাটাই আগে বেরিয়ে যায়। আর অপু তো অনেক ছোট, দুর্গার বয়স যদি 10-11 বছর হয়, তাহলে অপুর তো আরও ছোট, দুর্গার আরও ছোট, তাহলে আরও অনেক কম বয়স। তো ও ছোটো মানুষ, ও স্বাভাবিকভাবেই বলে ফেলছে। তো বলতে যেও যখন দুর্গা ওর দিকে তাকালো, তখন ও একদম চুপ হয়ে গেছে দিদের ভয়ে, যে যদি এখন আমি বলে ফেলি যে মা আম খেয়েছি, দাঁত টোকে গিয়েছে, এই কারণে ক্ষীরা খেতে পাচ্ছে না, তো তখন তো মা আবার ফের বলবে আম কোথায় পেলি, বা আম কে এনে দিল তোরা, তার মানে এখন আবার এই ভর দুপুরে আম খেতে বেরিয়েছিলি, তো এই নিয়ে ঝামেলা হবে, এই ভয়তে ও তখন চুপ হয়ে গেল। তো দুর্গার ভুরু কুচি মিশ্রিত চোখ টেপায় বাধা পাইয়া তাহার কথা অর্ধপথেই বন্ধ হইয়া গেল। তাহার মা জিজ্ঞাসা করিল, আম কোথায় পেলি? সত্য কথা প্রকাশ করতে সাহসী না হইয়া অপু দিদির দিকে জিজ্ঞাসার সূচক দৃষ্টিতে চাইল। সর্বজয়া মেয়ের দিকে চাইয়া বলিল, তুই ফের এখন বের হয়েছিলি বুঝি? দুর্গা বিপন্ন মুখে বলিল, ওকে জিজ্ঞেস করো না, আমি তো এই কাঁঠালতলায় দাঁড়িয়ে তুমি যখন ডাকলে তখনই তো এরমভাবে বলছে। তো স্বর্ণ গোয়ালিনী গায়ে দুইতে আসায় কথাটা চাপা পড়িয়া গেল। মানে অপুদের যে গরুটা ছিল, সেই গরুটা আর দুধ দুইতে আসতো, আবার যে মহিলা তার নাম ছিল স্বর্ণ গোয়ালিনী। তো সেই স্বর্ণ গোয়ালিনী যখন আসলো, মানে দেখবা এখন আমাদের সংসারে বা আমাদের বাড়িতে যখন একটা ঝামেলা হয় বা রাগারাগি চলে, তখন যদি হঠাৎ করে কেউ আসে বাসার ভিতরে, তখন কিন্তু সেই কথাটা চাপা পড়ে যায়। তাহার মা বলিল, যা বাছুরটা ধরগে যা, ডেকে সারা হলো, কোমলে বাছুর ও স্বর্ণ। দেখো স্বর্ণ গোয়ালিনী, তা ওর মা কিন্তু সংক্ষেপে বলছে ও স্বর্ণ, এত বেলা করে এলে কি বাসে? একটু সকাল করে না এলে এই তেপান্তর পর্যন্ত বাছুর বাঁধা। দিদির পিছনে পিছনে উপর দুধ দোয়া দেখিতে গেল। সে বাহিরে উঠানে পা দিতেই দুর্গার হাতার পিঠে দুম করিয়া নির্ঘাত এক কিল বসাইয়া দিয়া কইল, লক্ষ্মী ছাড়া বাদর। পরে মুখ ভ্যাংসায়া কইল, আম খেয়ে দাঁত টোকে গিয়েছে, আবার
কোনোদিন আম দেব, খেও, ছাই দেব, এই ওবেলায় পটলিদের কাকুরতলির আম কুড়িয়ে এনে জড়াবো, এত বড় বড় গুটি হয়েছে, মিষ্টি যেন গুড়, দেব তোমায়, খেও এখন, হাবা একটা কোথাকার, যদি এতটুকু বুদ্ধি থাকে। তার মানে ওরা যে চুরি করে খেয়েছে এটা তো ওর মায়ের সামনে আরেকটু হলেই ধরা পড়ে যাচ্ছিল। তো সেটাই আর কি ওর রাগ হয়ে গেছে যে আমি তো ওকে বলতে মানা করলাম, ও কেন এটা বলতে যাবে। তো রাগ হয়ে গেলে ওর রাগের কারণে ওর ভাইয়ের ঘাড়ের উপরে একটা দুম করে কিল মেরে দিয়েছে, দিয়ে এই কথাগুলো বলল। আসলে গল্পটা অনেক বড়, যার কারণে বুঝাতেও একটু সময় লাগছে। তোমরা একটু ধৈর্য সহকারে দেখো ভিডিওটা, কারণ শুধু রিডিং পড়িয়ে গেলে অনেক তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু যদি বাংলা গল্প বা গদ্য পদ্য এগুলো যদি বুঝে না পড়ো তাহলে কিন্তু পরীক্ষায় সৃজনশীলের অ্যান্সার করতে পারা যায় না। যার কারণে আমি সব কিছু ভেঙে চুরে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো দুপুরের কিছু পরে হরিহর কাজ সারিয়ে বাড়ি ফিরিল। তাহলে হরিহরকে অপু বা দুর্গা, অপু দুর্গার বাবার নাম হচ্ছে হরিহর। হরিহর দুপুরে পরে সে বাসায় আসলো। সে আজকাল গ্রামের অন্নদাবাইয়ের বাড়িতে গোমস্তার কাজ করে। তাহলে অপুর বাবা কি কাজ করতো বা দুর্গার বাবা কি কাজ করতো? হরিহর অন্নদা রায়ের বাড়িতে গোমস্তার কাজ করতো। জিজ্ঞাসা করিল, অপুকে দেখছি নে? সর্বজা বলিল, অপু তো ঘরে ঘুমাচ্ছে। দুর্গা বুঝি সেই খেয়ে বেরিয়েছে, সে বাড়ি থাকে কখন? দুটো খাওয়ার সঙ্গে যা সম্পর্ক, আবার যে সেই খিদে পেলে তবে আসবে। কোথায় কার বাগানে কার আমতলায় জামতলায় ঘুরছে এই চৈত্র মাসে রোদ্দুরে। ফের দেখো না এই জ্বরে পড়লো বলে, অত বড় মেয়ে বলে বোঝাবো কত, কথা শোনে না, কান না কানে নেয়। তো এখানে দেখো কোন মাসের কথা বলা হয়েছে? চৈত্র মাসের কথা বলা হয়েছে। যেহেতু চলিত ভাষায় বলেছে তাই চৈত্র মাসের কথা বলা হয়েছে, কিন্তু এটা হচ্ছে চৈত মাস। তো তোমাদের যদি প্রশ্ন করা হয় যে আমাটির ভেপু গল্পে কোন মাসের উল্লেখ আছে, তাহলে কিন্তু অবশ্যই বলবা চৈত্র মাসের উল্লেখ। বাবা যখন বাইরে থেকে কাজ করে বাসায় ফেরে তখন কিন্তু স্বাভাবিকভাবেই তার সন্তানরা কোথায় আছে, সন্তানরা কি করছে, এগুলো মায়ের কাছে জানতে চায়। তো তার মা যখন তার মায়ের কাছে যখন জানতে চাইলো, তো তার মা তখন এই কথাগুলো তার বাবাকে বলল। একটু পরে হরিহর খাইতে বসিয়া বলিল, আজ 10 ঘড়ায় তাগাদার জন্য গেছিলাম, বুঝলে? একজন লোক খুব মাতব্বর, 5টা-6টা গোলা বাড়িতে, বেশ পয়সাওয়ালা লোক। আমায় দেখে দণ্ডবোধ করে বলল, ঠাকুর, দাদা ঠাকুর, আমায় চিনতে পারছেন? আমি বললাম, না বাপু, আমি তো কই। বললে, আপনার কর্তা তখন পূজা আচ্ছায় সবসময় তিনি আসতেন, পায়ের ধুলো দিতেন। আপনারা আমাদের গুরুতুল্য লোক। এবার আমরা বাড়ি শুধু মন্তর নেব ভাবছি, তা আপনি যদি আজ্ঞে করেন তবে ভরসা করে বলি, আপনি কেন মন্তরটা দেন না? আমি তাদের বলেছি আজ আর কোনো কথা বলবো না, ঘুরে এসে 2-1 দিনে বুঝলে? তো এটা মন্তর বলতে কি বোঝো, এটা আমি একটু বোঝাই। যারা হিন্দু আছো বা সনাতন ধর্মের আছো তারা খুব সহজেই বুঝতে পারছো, যেহেতু এটা হিন্দু ধর্মের লোকেদের নিয়ে লেখা। কিন্তু মন্ত্রটা হচ্ছে তোমরা যারা মুসলিম ধর্মের আছো তারা দেখবা ছোটোবেলায় আমরা যে ছোটোবেলায় মক্তবে গেলে তারা কিন্তু এই যে আমাদের আরবি ভাষা শেখাতো, তাই না? তো আরবি ভাষা না শিখলে একটা মুসলিম কোনো কিছুই বুঝতে পারে না বা তার ইবাদত করতে পারে না। তো ঠিক সেম আমাদের হিন্দু ধর্মের লোকেদেরও কিন্তু এই ইবাদত করার জন্য বা ভগবান বা সৃষ্টিকর্তাকে প্রার্থনা করার জন্য কিছু মন্ত্রের প্রয়োজন হয়। আর এই মন্ত্রগুলো তখনই একজন বলতে পারবে যখন সে ব্রাহ্মণ সম্প্রদায়ের লোক থেকে বা একজন পুরোহিতের কাছ থেকে সে মন্ত্র দীক্ষা নেবে বা শিক্ষা নেবে। যেমন ধরো আমি তোমাদেরকে এখন শিখাচ্ছি, ঠিক সেম এই জিনিসগুলো যাদের কাছ থেকে নেওয়া হয় সেটাকে আর কি মন্তর বলা হয়। সর্বজয়া ডালের বাটি হাতে লইয়া দাঁড়াইছিল, বাটি মেঝেতে নামায় সামনে বসিয়া পড়িল। তো বলিল, হ্যাঁ গো, তা মন্তর কি? দাও না ওদের মন্তর। মন্দ কি? দাও না ওদের মন্তর। কি জাত? হরিহর সুর নামায়া বলিল, বলো না কাউকে, সদ্গোপ।
তোমরা তো আবার গল্প করে বেড়ানো স্বভাব। মানে এটা হচ্ছে হরিহররা তো মূলত ব্রাহ্মণ, কিন্তু হিন্দু ধর্মের মধ্যেও আবার জাতপাতের অনেক ভেদাভেদ আছে। এদের উঁচু জাত নিচু জাত আছে। তো উঁচু জাতের মানুষ সবসময় উঁচু জাতের মানুষের কাছ থেকে নিতে পারবে, নিচু জাতের মানুষ সবসময় নিচু জাতের মানুষের কাছ থেকেই নিতে হবে। তো যেহেতু হরিহররা ব্রাহ্মণ, তো তাদের কাছে যখন মন্ত্র নিতে যাচ্ছিল তখন মন্ত্র দেবে কি দেবে না এটা তার বউয়ের সাথে সলা পরামর্শ করছে। তো মহিলা বা মেয়ে মানুষের একটা স্বভাব হচ্ছে যে কোনো কথা নিজের পেটে রাখতে পারে না, যে কোনো গোপন কথাও মানুষের সাথে বলে বেড়ায়। তো এইটাই আর কি হরিহর সর্বজয়াকে বলছে যে তোমার তো আবার বলে বেড়ানো, গল্প করে বেড়ানো স্বভাব, তা তুমি যেন কাউকে বলো না। ওরা হচ্ছে সদ্গোপ বা নিচু জাত। আমি আবার কাকে বলতে যাব? তা হোক গিয়ে সদ্গোপ, দাও গিয়ে দিয়ে। এই কষ্ট যাচ্ছে ওই রায়বাড়ির 8টা টাকা ভরসা। তাহলে হরিহর কয় টাকার বেতনে চাকরি করতো? 8 টাকা। তাও 2-3 মাস অন্তর তবে দেয়। আর এদিকে রাজ্যের দেনা। কাল ঘাটের পথে শেষ ঠাকুরুন বলল, বৌমা আমি বন্ধক ছাড়া টাকা ধার দিইনি, তবে তুমি অনেক করে বললে বলে দিলাম। আজ 5 মাস হয়ে গেল, টাকা আর রাখতে পারবো না। এদিকে রাধা বৈষ্ণবের বউ তো চুল ছিঁড়ে খাচ্ছে, দুবেলা তাগাদা আরম্ভ করেছে। ছেলেটার কাপড় নেই, 2-3 জায়গায় সেলাই। বাচ্চা আমার তাই পরে হাসি মুখে নেচে নেচে বেড়াই। আমার এমন হয়েছে যে ইচ্ছে করে একদিকে বেরিয়ে যায়। আর একটা কথা ওরা বলছিল, বুঝলে, বলছিল গায়ে তো বামুন নেই, আপনি যদি এ গায়ে উঠে আসেন তবে জায়গা জমি দিয়ে বাস করাই। গায়ে এক ঘর বামুন বাস করানো আমাদের বড্ড ইচ্ছে। তা কিছু ধানের জমি টমি দিতেও রাজি। পয়সা তো অভাব নেই। আজকাল চাষিদের ঘরে লক্ষ্মী বাঁধা ভদ্রলোকেরই হয়ে পড়েছে তা হা ভাত জো ভাত। মানে ওই যে নিচু জাতের যে লোকটা সদ্গোপ, সে হরিহরকে বলছিল যে আপনারা তো ব্রাহ্মণ মানুষ বা অনেক উঁচু বংশের মানুষ, আপনারা যদি আমাদের এই গ্রামে আসেন আমাদের এই গ্রামটা ধন্য হয়ে যাবে। আসলে কিন্তু গ্রাম অঞ্চলের মানুষ অনেক সহজ সরল হয়। তারা মনে করে যে এই ধরনের মানুষ যদি তাদের গ্রামে থাকে তাহলে তাদের গ্রামের জন্য আশীর্বাদ বা ভালো কিছু হবে গ্রামে। এই কারণে তাকে বলছিল যে আপনারা যদি আসেন আপনাদের জমি জাতি সব দেবো, আপনারা এখানে করে কমে খাবেন থাকবেন। তো এটাই আর কি। আগ্রহে সর্বজয়ার কথা বন্ধ হয়ে আবার উপক্রম হইল। এক্ষুনি তুমি রাজি হলে না কেন? বললেই হতো যে আচ্ছা আমরা আসবো। ও রকম একটা বড় মানুষের আশ্রয় এ গায়ে তোমার আছে কি? শুধু ভিটে কামড়ে পড়ে থাকা। হরিহর হাসিয়া বলিল, পাগল, তক্ষণি কি রাজি হতে আছে? ছোট লোক ভাববে ঠাকুরের হাড়ি দেখছি শিখে উঠেছে। উফ, ওতে খেলো হয়ে যেতে হয় না? তা নয়, দেখি একবার চুপি চুপি মজুমদার মশাইয়ের সঙ্গে পরামর্শ করে। আর এখন বললেই কি ওঠা চলে? সব বেটা এসে বলবে টাকা দাও, নইলে যেতে দেবো না। দেখি পরামর্শ করে কি রকম দাঁড়ায়। তার মানে দেখো হরিহর আবার কতটা চালাকি বুদ্ধি খাটিয়েছে। আমাদের দেখবা কোনো মানুষকে কোনো কিছু চাওয়ার সাথে সাথে দিলে সে মানুষটা মনে করে জিনিসটা অনেক সস্তা, বা মানুষটা হয়তো অনেক সস্তা। কিন্তু যেমন ধরো আমরা কাউকে যদি ভালোবাসি, সেই ভালোবাসার পরিমাণ যদি এতটাই বেশি হয়, সেই অপোজিট সাইডে বা অপর পাশের মানুষটা কিন্তু ভাবে ওই মানুষটা মনে হয় এমনই বোকা আর এমনই মনে হয় পাগল যে আমাকে এত ভালোবাসে, আমি ওকে ভালোবাসলেও আমার সাথে থাকবে, না বাসলেও আমার সাথে থাকবে। তো এই হরিহরের মনেও ঠিক এইরকম চিন্তাভাবনা হয়েছে যে আমি যদি ওই লোকের কথায় তখনই রাজি হয়ে যাই তাহলে ওই লোক হয়তো ভাবতে পারে তাহলে দেখেছো ঠাকুর মশাইয়ের মনে হয় বাড়ি ভাত হয় না, এই জন্য আমার কথায় এক কথায় রাজি হয়ে গেল। আর এখন ওঠা বললেই তো ওঠা যায় না, যেহেতু অনেক লোকের কাছে আমি দিনাদায়ীকে আসি, তারাও এসে বলবে যেহেতু এই গ্রাম থেকে উঠে যাচ্ছে তাহলে আমাদের দিনা পাওনা সব শোধ করে যেতে হবে, না হলে যেতে দেবো না। তো এইগুলোই আর কি। এই সময়ে মেয়ে দুর্গা কোথা হইতে পা টিপিয়া টিপিয়া আসে বাহিরের দুয়ারে আড়াল হইতে সতর্কতার সহিত একবার উকি মারিল এবং অপর পক্ষ সম্পূর্ণ সজাগ দেখিয়া
ওধারে পাঁচিলের পাশ দিয়া বাহির বাটির রোয়াকে উঠিল। দালানের দুয়ার আস্তে আস্তে ঠেলিয়া দেখিল উহা বন্ধ আছে। এদিকে রোয়াকে দাঁড়ানো অসম্ভব, রৌদ্রের তাপে পা পুড়িয়া যায়। কাজেই সেই স্থান হইতে নামিয়া গিয়া উঠানের কাঁঠাল তলায় দাঁড়াইল। রৌদ্রে দাঁড়াইয়া তাহার মুখ রোয়াক হইয়া উঠিয়া আঁচলের খুঁটে কি কতকগুলোর যত্ন করিয়া বাঁধা। সে আনিয়াছিল এই জন্য যে যদি বাহিরের দুয়ার খোলা যায় এবং মা ঘুমাইয়া থাকে তবে ঘরের মধ্যে চুপি চুপি ঢুকে একটু শুইয়া লইবে। কিন্তু বাবার, বিশেষত মার সামনে সম্মুখ দুয়ার দিয়া বাড়ি ঢুকিতে তার সাহস হইল না। উঠানে নামিয়া সে কাঁঠাল তলার দাঁড়াইয়া কি করিবে ঠিক করিতে না পারায় নিরুৎসাহভাবে এদিক ওদিক চাইতে লাগিল। পরে সেখানেই বসিয়া পড়িয়া আসলের খুঁট খুলিয়া কতগুলি শুকনো লড়া ফলের বিচি বাহির করিল। তো এখন দেখো এখানে বলেছে যে খানিকক্ষণ চাহিয়া থাকিয়া সে আপন মনে মনে সেগুলি গুনিতে আরম্ভ করিল। 1 2 3 4 26টা হইল। পরে সে তাহলে কয়টি হয়েছিল লড়া ফল? আচ্ছা 26টা। পরে সে 2 3টা করিয়া বিচি হাতের উল্টা পিঠে বসিয়া উঁচু করিয়া ছুড়িয়া দিয়া পরে হাতে সোজা পিঠ ও পাতিয়া ধরিতে লাগিল। মনে মনে বলিতে লাগিল, অপুকে এইগুলো দেব আর এইগুলি পুতুলের বাক্সে রেখে দেব। কেমন বিচিগুলি তেল চুকচুক করছে, আজই গাছ থেকে পড়েছে। ভাগ্যিস আগে গেলাম, নইলে সব গরুতে খেয়ে ফেলে দিত। ওদের রাঙি গাইটা একেবারে রাক্ষস, সব জায়গায় যাবে। সেবার কতগুলো এনেছিলাম আর এগুলি নিয়ে অনেকগুলো হলো। সে খেলা বন্ধ করিয়া সমস্ত বিচি আবার সযত্নে আঁচলে খুঁটে বাঁধিল। পরে হঠাৎ কি ভাবিয়া রুক্ষ চুলগুলি বাতাসে উড়াইতে উড়াইতে মহাখুশির সহিত পুনরায় সোজা বাড়ির বাহিরে হইয়া গেল। দেখো গল্পটা কত সুন্দর, তাই না? গল্পটা কিন্তু আসলে অনেক স্মৃতি বিজড়িত মিলে লেখা, আমাদের ছোটোবেলার স্মৃতিতে ফিরিয়ে নিয়ে যায়। আসলে গল্পটা অনেক বেশিই ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাতে কমেন্ট করো। আর ভিডিওটা যদি তোমাদের উপকারে এসে থাকে, যদি বুঝতে সুবিধা হয়, তাহলে পরবর্তীতে কোন বিষয়ের উপরে বা কোন গল্পের উপরে এরকম ভিডিও পেতেছে অবশ্যই কমেন্ট করো। তোমাদের কমেন্টের উপরে ভিত্তি করে পরবর্তীতে ভিডিও আপলোড দেওয়া হবে। আর যারা নতুন আছে তারা অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। আমার যদি কোনো রকম ভুল ত্রুটি থেকে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। ধন্যবাদ সকলকে।